এখন যাচ্ছি আমরা টাইগার হিলে সূর্যোদয় দেখতে। রাত্রি 4টে, ভোর বলা যাবে না, এটা রাত্রি। সবাই রেডি। সানি ভাইয়া মানে আমাদের ড্রাইভার দাদা আসলে আমরা এখনই বেরিয়ে যাব। সানি ভাইয়া চলে এসেছে আমাদের পিক আপ করতে। এখন আমরা বেরোচ্ছি টাইগার হিলের উদ্দেশ্যে। 30 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম টাইগার হিলে। আর এই অন্ধকার রাস্তা দিয়ে যাওয়ার সময় সানিদা বলছিল যে এখানে নাকি মাঝে মাঝে ব্ল্যাক প্যান্থার দেখা যায়, ওরা রাস্তায় নাকি নেমে আসে। শুনে একটু ভয় লেগেছিল, কিন্তু তারপরে বলেছিল এখন আসবে না, কারণ গাড়ির আলো দেখতে পেলে ওরা ভয় পেয়ে যায়। আর তারপরেই আমরা পৌঁছে গেলাম টাইগার হিলে। সেখানে গিয়ে বেশ অনেকজন লোককে দেখতে পেলাম, আর দেখে মনে হলো যে না, এই মাঝরাতে আমরা একা রাস্তায় বেরোইনি, আরও অনেকেই আমাদের মতো সূর্যোদয় দেখার জন্য বেরিয়ে পড়েছে। জায়গাটা চড়তে হচ্ছে রীতিমতো উঁচু, একদম পাহাড়ের উপরে উঠছি, দম নিতেও কষ্ট হচ্ছে। আর আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, বাট আমি যেটা দেখছি সেটা শেয়ার করতে পারি। আকাশটা জাস্ট দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। কিচ্ছু দেখা যাচ্ছে না, আকাশ পুরো অন্ধকার। আমার আকাশটা দেখে মনে হচ্ছে ঠিক বিড়লা প্ল্যানেটোরিয়ামে ভেতরে শোটা শুরু হওয়ার আগে যে গ্যালাক্সিটা দেখানো হয়, পুরো ওই রকম। হাঁপিয়ে গেছি, আমরা ঠান্ডায় হাঁপিয়ে গেছি, আর পারছি না। ধোয়া উঠছে, দেখো ওপরে গিয়ে দেখাচ্ছি। এই টাইগার হিলে চড়ার সময় জানো তো আমি কিন্তু খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম। আসলে এতটা এক্সাইটেড হয়ে গেছিলাম না, প্রথমবার পাহাড় চড়ছি, আর এত সুন্দর রাতের আকাশটা লাগছিল। কিন্তু তোমরা কিন্তু এই ভুলটা করো না, পাহাড়ে চড়ার সময় না বেশি কথাও বলবে না, আর বেশি এক্সাইটমেন্টও করবে না, লাফালাফিও করবে না, তাহলে কিন্তু অসুস্থ হয়ে যাবে। আর ওপরে উঠে বুঝতে পারলাম কেন আমাদেরকে তাড়াতাড়ি আসতে বলছিল। আমি রিয়েলি জানি না, বাট আজকে কালী পুজো, অমাবস্যা, তাও একটা চাঁদ যে দেখতে পেরেছি। সিরিয়াসলি আমি জানি না কেন চাঁদ দেখা যাচ্ছে, বাট দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। আমি যতটুকু তুলতে পারছি তোমাদেরকে দেখাচ্ছি। 4:30 বাজে, চা খাচ্ছি, কফি ভুলে গেছি। স্বাদই আলাদা এখন। আর তারপরে এই অন্ধকার রাতকে দূরে ঠেলে মাথা তুলে দাঁড়ালো এক ফালি সূর্য আমাদের চোখের সামনে। আর এই দৃশ্য দেখার পরে সত্যি কিছুক্ষণের জন্য হলেও নিজেকে আমার ভীষণই ভাগ্যবান মনে হচ্ছিল। প্রথমবার পাহাড় দেখার সাথে কাঞ্চনজঙ্ঘার এই সোনালি রূপ দর্শন যেন উপরই একটা পাওনা ছিল আমাদের কাছে। সুন্দরী কাঞ্চনজঙ্ঘা নামেই জড়িয়ে আছে রোম্যান্টিকতা। খাড়া উঁচু পর্বতের চূড়া সাদা বরফে ঢাকা, আর তার উপর খিলখিল করছে সূর্যের হাসি। শুধু এই দৃশ্য দেখবে বলেই গোটা বিশ্বের বহু মানুষ দার্জিলিংয়ে ছুটে আসে প্রতি বছর। নভেম্বরের গোড়ায় শীত যখন ঢুকবো করছে, ঠিক তখনই উত্তরবঙ্গের একাধিক জায়গা থেকে দেখা মেলে এই কাঞ্চনজঙ্ঘার। আর আমরাও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখব বলেই পৌঁছে গিয়েছিলাম দার্জিলিং। আর সত্যি বিশ্বাস করতে পারছিলাম না যে প্রথমবার এসেই কাঞ্চনজঙ্ঘার দর্শন আমরা করতে পেরেছি। ওহে কাঞ্চনজঙ্ঘে দেখেছি তোমার রূপ উত্তরবঙ্গে, মুগ্ধ নেত্রে দেখি মোরা তোমারে প্রভাতে, সাজেতে আরেক রূপ ভুল নেই তাতে। তুষার ভাস্কর্য তুমি মোদের গৌরব, সবে মিলে তোমারেই করি মোরা স্তব। ফেলুদার কোনো একটা ফিল্মে হয়তো কাঞ্চনজঙ্ঘাকে নিয়ে এই কবিতাটা আমি শুনেছিলাম, আর আজকে এই ভিডিওটা এডিট করতে করতে সেই কবিতাটাই মনে পড়ে গেল। হ্যাঁ বিট্টু, বিট্টু, এই বিট্টু, কেমন লাগলো বল তোর? দারুণ লাগলো, মানে এত ভালো এক্সপিরিয়েন্স। একদম সকাল থেকে যখন একদম তারা ভরা আকাশ, যেটা আমাদের ওখানে দেখা যায় না কখনো, আর তারপর ওইভাবে সূর্যটা ওঠা, মানে
সিনেমেটিক্যালি সিরিয়াস, মানে মানে এগুলো বলে বোঝানো বলে যাবে না, বোঝানো যায় না, এগুলো মানে এসে দেখতে হবে। দেখতে হবে। নিজে না দেখলে কখনোই বোঝানো যাবে না, মানে কারো কথায় বোঝানো যাবে না যে কতটা সুন্দর জিনিস আমরা তারপরে এই দেখি। রাস্তা দিয়ে হাঁটা, আর গাড়িতে উঠে বসার পরেও সানিদা সেটাই আলোচনা করছিল যে কালকেও কিন্তু সারা দিন কাঞ্চনজঙ্ঘার দর্শন মেলেনি, আকাশ খুবই মেঘলা ছিল, কিন্তু আমরা নাকি খুবই লাকি যে আজকে সেই মেঘলা কাটিয়ে আমরা কাঞ্চনজঙ্ঘার দর্শন করে ফেলেছি। যাই হোক, নিজেদেরকে লাকি মনে করেই আমরা আবার শুরু করলাম সফর, চলে যাচ্ছিলাম হোমস্টেতে। আর এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, মনে পড়ে এই রাস্তাটা দিয়ে কিছুক্ষণ আগে এসেছিলাম, তখন কি ঘুটঘুটে অন্ধকার বাবা রে। আর যেতে যেতে সাইডে আমাদের চোখে পড়ে এই জায়গাটা, বিশ্বাস করাতে পারবো না, আমার জাস্ট মনে হচ্ছিল কম্পিউটারের স্ক্রিনে দেখা কোনো একটা পাহাড়ি ছবি, মানে আমি ছবির সঙ্গে এটাকে মেলাতে পারছিলাম, এত সুন্দর লাগছিল জায়গাটা। তাই আমরা ওখানে বললাম যে গাড়িটা দাঁড় করাও, আমরা একটু ওখানটা যাব। তারপরে চলে গেলাম, জায়গাটার নাম ছিল সেচেল। সেখান থেকে দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘার অপূর্ব একটা দৃশ্য। তখন দাঁড়িয়েছিলাম টাইগার হিলে, ওই যে দেখা যাচ্ছে জায়গাটা, ওই স্পটটা তখন দাঁড়িয়েছিলাম। আর নিচ থেকে যে ভ্যালিটা দেখা যাচ্ছিলো, এখন সেই ভ্যালিটাতেই আমরা রয়েছি, যেখান দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউটা জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। আবারও আসতে হবে কিন্তু কাঞ্চনজঙ্ঘায়। এরপরে রয়েছে আমাদের আরও সাইট সিন, সেই কারণে আমরা এরপরে হোমস্টের দিকে আবার রওনা দিলাম। আর একটা গোটা জার্নি এই গানগুলো ছাড়া কিন্তু একদম ইনকমপ্লিট, তাই না বলো? जग की कोई रीत न जाने, मैं तो बस तेरे हुए दीवाने, मिला जो संग तेरा उड़ा पतंग मेरा हवा में होके मलंग। হোমস্টেতে ফিরে গিয়েই স্নান করে ব্রেকফাস্ট সেরে আমরা রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম সেকেন্ডে সাইট সিনিং ভিজিটের উদ্দেশ্যে। সেখান থেকে প্রথমেই আমরা গিয়েছিলাম রোহিণী টি এস্টেট। চারিদিকটা শুধু চা গাছ আর চা গাছ, এত সুন্দর সবুজ আবৃত জায়গা দেখে জাস্ট চোখটা জুড়িয়ে আসছিল। আর সেখানে গিয়ে সেখানকার লোকাল ড্রেস আমরা পরে নিলাম। ওখানে তোমরা 50 টাকার বিনিময়ে এই ড্রেসগুলো পরতে পারো, এক এক জায়গায় এক এক রকম চার্জ চায়, কিন্তু এখানে দেখছিলাম 50 টাকা করে পার হেড নিচ্ছিল। তো আমরাও সেই ড্রেসগুলো পরে নিই আর সেখানকার মানুষদের মতো সেজে কিছুক্ষণ ফটোশ্যুট করে নিই, ভিডিও করি। আর সত্যি কি মিষ্টি মিষ্টি লাগছিল না ড্রেসগুলো পরে, আমার তো খুব ভালো লাগছিল। তারপর সেখান থেকে পেরিয়ে একটা লোকাল মার্কেটের মধ্যে দিয়ে আমরা গিয়েছিলাম এই তেনজিং নোরগে এইচএমআই। এখানে গিয়ে জানলাম যে এখানে ট্রেকিংয়ের কিছু অ্যাক্টিভিটিস করানো হয়। আর নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার সময় চোখে পড়ল এই স্কুলটা, সেন্ট পল স্কুল। সানিদার কাছে জানতে পারলাম এই স্কুলে নাকি এক সময় অমিতাভ বচ্চন পড়াশোনা করেছিলেন। আর সেখান থেকে নেক্সট আমরা গিয়েছিলাম হিমালয়ান জুতে। হাই, ওরা ভাবছিল আমি কোনো বড় ইউটিউবার, বেশ কি সুন্দর হাই হ্যালো করে যাচ্ছিল। হ্যাঁ, তোমরা চাইলে সেটা হতেই পারবো, তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমার যদি অনেক সাবস্ক্রাইবার হয়ে যায়, হয়তো সবার কাছে আমিও পরিচিত হয়ে যাব একদিন। তাই আমার চ্যানেলে এখন নতুন আছো যারা, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি প্রেস করে রেখো, আরও নতুন নতুন ব্লগ আমি ছাড়বো ট্রাভেলের। আর তারপরে এই ভেতরে ঢুকে গেলাম। আর দার্জিলিং জুটা তো একদম আলাদা, জানো তো, আমাদের এখানে মানে কলকাতায় যারা থাকে, কলকাতার আলিপুর জু আর দার্জিলিং জুয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। বিশাল বড়, মানে বিশাল বড়, আর পাহাড়ি রাস্তা, পুরো তোমাকে চড়তে হবে, আর রাস্তাগুলো পুরো গোল গোল করে ঘুরে ঘুরে তুমি মানে তোমাকে উপরে উঠতে হবে এইরকম। আর সেখানে গিয়েই তো আমরা ভিজিট করলাম এই ছোট্ট ছোট্ট ছানাগুলোকে, কত ধরনের হরিণ, ভাল্লুক, বাঘ মামা, সবার সাথেই দেখা করলাম।
আর যেটা দেখতে পাইনি, মানে খুব কাছ থেকে দেখতে পাইনি, সেটা হলো রেড পান্ডা। গাছের খুব উঁচুতে ছিল, তাই ভিডিওতে আমি ক্যাপচার করতে পারিনি। আর তারপরে সেখান থেকে আমরা চলে গেলাম এই পাখিগুলোর দর্শনে। আর এদিকে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো একসাথে বসে বেশ লাফালাফি করছিল। আর তারপরেই দেখা মিলল এই ভাল্লুক মামাজির। উনি বেশ আরামায়েশ করেই বসেছিলেন, তারপরে আমাদের মতো কিছু পাবলিক গিয়ে ওনাকে এতটাই ডিস্টার্ব করলো যে লাস্টে ফেড আপ হয়ে উনি ওনার ঘরের দিকে চলে গেল। আর তারপরে আমরাও চলে গেলাম হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে। এখানে গিয়েও জানতে পারলাম যে এখানে নাকি অনেক ট্রেকিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয়। আর এখানে ছিল সামনেই তেনজিং নোরগের একটা স্ট্যাচু। তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাই পিস প্যাগোডায়। দার্জিলিংয়ের একটি অন্যতম দর্শনীয় স্থান হলো এই পিস প্যাগোডা। বলা হয় যে বিশ্বের সমস্ত জাতীয় ধর্মের মানুষের মিলন আর শান্তির বার্তা প্রচারের জন্যই নাকি একসময় স্থাপন করা হয়েছিল এই পিস প্যাগোডার। যদি খুব নিরিবিলিতে কিছুটা সময় কাটাতে চাও তাহলে কিন্তু অবশ্যই চলে আসতে পারো 94 ফিটের এই পিস প্যাগোডাতে। এখানেও রয়েছে একটা বৌদ্ধ মৈত্রেয় মূর্তি। আর তারপরে সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম বাতাসিয়ান লুপে, যেখানে আমাদের ঢুকতে টিকিট কাটতে হয়েছিল। এখানকার টিকিট কিন্তু 50 টাকা করে। ভেতর দিয়ে দেখতে পাওয়া যায় এখানে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু যেহেতু মেঘলা হয়েছিল তাই কুয়াশাচ্ছন্ন থাকায় সেখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা আর বিকেলে দেখতে পাইনি। এই জায়গাটা বিখ্যাত এখানকার ট্রাম লাইন আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। তোমরা চাইলে এখানে অবশ্যই আসতে পারো আর এসে ট্রামেও চড়তে পারো। একটা সুন্দর বিকেলের পরে আমরা সন্ধে নাগাদ চলে গিয়েছিলাম খাওয়া দাওয়ার জন্য। আর দার্জিলিং এসছি, মোমো যদি ট্রাই না করি তাহলে কি করলাম বলো তো। একটা সুন্দর মোমো খাওয়ার পরে আমরা ট্রাই করলাম থুকপা, যেটা খেতে অসাধারণ ছিল। আর তারপরেই আমরা চলে গেলাম বনফায়ারে। এটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল না, এটা আলাদা করে আমরা ইনক্লুড করেছিলাম। সেখানে আমরা বনফায়ারের একটা আয়োজন করি আর কিছু খাওয়া দাওয়ারও আয়োজন করি। আর সন্ধে চিকেন তন্দুরিটা কিন্তু আমাদের জন্য তৈরি করে দিচ্ছিল আমাদের ভাইয়া। উনি হলেন এই হোমস্টের ওনার। উনি বেশ জলি এবং ওনার কথাবার্তাও খুব সুন্দর, আর খুব এনজয় করে সেই ইভিনিংটা আমাদের আরও সুন্দর করে তুলেছিল। আর তারপরে শুরু হলো উন্মাদের মতো সবার নাচ। সবাই এখানে নাচ গানে মেতে উঠেছিল, বাট আমি ঠান্ডায় একটু কাঁপছিলাম, তাই আমি চুপচাপ বসে বসে সবার নাচ দেখছিলাম আর উপভোগ করছিলাম সেই সন্ধ্যেটাকে। দার্জিলিং ব্লগের সেকেন্ডের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর নেক্সট ডে মানে আমাদের শেষ দিনের ব্লগটা নিয়েও আমি খুব তাড়াতাড়ি আসছি, আর সেখানে থাকবে হোমস্টের সমস্ত ডিটেলস। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সকলে ভালো থেকো।